আসসালামু আলাইকুম। আজ 2 জানুয়ারি 2025 বৃহস্পতিবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি জাহিরুল ইসলাম টুটুল। শুরুতেই সংবাদ শিরোনাম। বৈষম্য বিরোধী ও জামায়াতকে সতর্কতায় রেখে যে কৌশলে এগুচ্ছে বিএনপি। হাসিনার ছবি সম্বলিত ব্যানার নিয়ে অনুষ্ঠান করলেন বিএনপি নেতা। জামিন পেলেন না ইসকনের নেতা সেই চিন্ময় কৃষ্ণ দাস। এবার বিস্তারিত। শেখ হাসিনা সরকারের পতনের 5 মাস পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জুলাই ঘোষণাপত্র নিয়ে বিএনপির নেতাকর্মীদের অনেকেই ক্ষুব্ধ ও বিরক্ত। দলটির অনেকেই মনে করেন এই উদ্যোগের সঙ্গে নির্বাচনকে বিলম্বিত বা দীর্ঘায়িত করার চেষ্টারও যোগসূত্র থাকতে পারে। এছাড়া এই উদ্যোগের পেছনে কারা তা নিয়েও নানা সন্দেহ ও আলোচনার দানা বেঁধে উঠেছে বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপির বিভিন্ন পর্যায়ে। দলটির বিভিন্ন স্তরের নেতাদের সঙ্গে কথা বলে এমন ধারণা পাওয়া গেছে। বিএনপি নেতাদের সঙ্গে কথা বলে যে ধারণা পাওয়া গেছে তা হলো স্থায়ী কমিটির বৈঠকে হুট করে ঘোষণাপত্রের বিষয়টি সামনে আনার ঘটনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এই আলোচনায় কয়েকটি বিষয় উঠে আসে। এগুলো হলো ছাত্রদের বাইরে থেকে কেউ উস্কানি দিচ্ছে কিনা এবং ঘোষণাপত্রের নামে সব দল ও সশস্ত্র বাহিনীর নেতৃত্বকে সামনে রেখে নিজেদের কর্তৃত্ব জাহিরের চেষ্টা হয় কিনা। একই সঙ্গে ঘোষণাপত্র প্রকাশের নামে নির্বাচনের দাবিকে গুরুত্বহীন দেখিয়ে বর্তমান শাসন ক্ষমতা দীর্ঘায়িত করার কোনো অভিপ্রায় দেখা যায় কিনা সেটি নিয়েও আলোচনা করেছে দলটির নেতারা। এমনকি সভায় এই প্রশ্ন ওঠে যে সারা দেশ থেকে গাড়ি বোঝাই করে লোকজন এনে বিশাল শোডাউন করার জন্য যে বিপুল অর্থ ব্যয় হবে তার উৎস কী। দলটির নেতাদের কেউ কেউ অভিমত দিয়েছেন যে ঘোষণাপত্রের সমাবেশে বিএনপি সহ সব পক্ষ উপস্থিত হলে এবং তাদের সামনে রেখে ঘোষণাপত্র প্রকাশের মাধ্যমে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি যা চায় সেটি হয়, এমন ধারণা জাতির সামনে দেওয়ার চেষ্টা হতে পারে। আবার কেউ কেউ বলছেন তারা এটি নিশ্চিত হয়েছেন যে এই উদ্যোগের সঙ্গে বিদেশি কোনো শক্তির যোগসূত্র নেই, তবে দেশের দুটি দলের সংশ্লিষ্টতা থাকতে পারে ধারণা করি। সভায় এই ধারণা উঠে আসে ছাত্ররা দল করছে এবং তারা ক্ষমতায় আসতে চায়, অর্থাৎ আওয়ামী লীগ এখন নেই আর জামায়াত ভোটে ক্ষমতায় আসতে পারবে না। এমন পরিস্থিতিতে নির্বাচন বিলম্বিত করা গেলে ক্ষমতায় থেকে দল গোছানোর সময় পাওয়া যাবে। সেই কারণেই ঘোষণাপত্রের বিষয়টি হুট করে সামনে আনা হয়েছে বলে মনে করেন দলের একাংশ। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, বৈষম্য বিরোধীরা তাদের দাবি বা প্রস্তাব সরকারের কাছেই দিতে পারত, তা না করে তারা একটি পরিস্থিতি তৈরি করতে চেয়েছে। কিন্তু আমাদের তো জানতে হবে এর পেছনে কারা। জানা গেছে সোমবার রাতে দলের স্থায়ী কমিটির সভায় গুরুত্বপূর্ণ একজন নেতা বৈষম্য বিরোধীদের ঘোষণাপত্র প্রকাশের উদ্যোগকে নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠার প্রকল্প হিসেবে অভিহিত করেন। রাজনৈতিক বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জোবাইদা নাসরিন বলেন, বিএনপির সঙ্গে বৈষম্য বিরোধীদের দূরত্ব ও সন্দেহের মূল জায়গাই হল নির্বাচন। বিএনপি দ্রুত নির্বাচন চায়, কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সেদিকে আগ্রহ নেই। তারা দল গঠনের কথা বলছে। তারা ক্ষমতায় থেকে দীর্ঘ সময় ধরে দল গঠনের সুযোগ পেলে সেটি বিএনপিকে ক্ষতিগ্রস্ত করতে পারে বলেও আশঙ্কা আছে। মিস নাসরিন বলেন, বৈষম্য বিরোধীরা তাদের ঘোষণাপত্রে যেসব বিষয় আনা হবে বলে বলেছিলেন সেগুলোর সাথে বিএনপির যোগসূত্র কম। বরং বিএনপি দেখছে তাদের বিরুদ্ধে বৈষম্য বিরোধী প্ল্যাটফর্ম ও তাদের মিত্র নাগরিক কমিটি, সরকার, জামায়াত সবার মধ্যে একটি অলিখিত ঐক্য গড়ে উঠেছে নির্বাচনের সময়সীমাকে কেন্দ্র করে। তিনি বলেন, আর এটি নির্বাচনকে দীর্ঘসূত্রিতায় ফেলে দেওয়ার চেষ্টা বলে বিএনপির কাছে মনে হতে পারে। সে কারণে সরকার দায়িত্ব নেওয়ায় ও বৈষম্য বিরোধী ঘোষণাপত্র প্রকাশ থেকে ব্যাকফুটে আসায় বিএনপি স্বস্তি পেয়েছে। দ্রুত নির্বাচন আদায়ে সব পথেই হাঁটছে বিএনপি, এটি দৈনিক সমকালের প্রধান শিরোনাম। প্রতিবেদনে বলা হয়, নির্বাচনে জয়ের লক্ষ্যে দেশ বিদেশে মিত্র বাড়ানোই এখন তাদের অন্যতম কৌশল। এ পথে হাঁটতে গিয়ে তারা একসময়ের ঘনিষ্ঠ মিত্র জামায়াতে ইসলামীর সঙ্গে দূরত্ব বাড়িয়ে ফেলেছে। তেমনি জুলাই অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী ছাত্র নেতাদের সঙ্গেও তারা একই পথে নেই। আওয়ামী লীগকে নিষিদ্ধ, রাষ্ট্রপতির অপসারণ, সংবিধান বাতিল সহ অনেক ইস্যুতেই ছাত্র নেতৃত্বের সঙ্গে তাদের দ্বিমত স্পষ্ট হয়ে উঠেছে। অন্যদিকে দূরত্ব কমিয়ে আনার চেষ্টা চলছে প্রতিবেশী দেশসহ পশ্চিমা বিশ্বের উন্নয়ন সহযোগীদের সঙ্গে। একসময় দেশের রাজনীতিতে ভারত বিরোধী উচ্চকিত থাকা দলটির নেতারা এখন অনেকটাই সুর পরিবর্তন করেছেন।
যদিও বিএনপি নেতারা বলছেন, সংস্কার, নির্বাচন ও ঐক্য এই তিন বিষয়ের মধ্য দিয়েই আগামীতে তাদের পথ চলার কৌশল নির্ধারণ, দলগুলোর তুলনায় রাষ্ট্র পরিচালনার অংশীদারদের সঙ্গেই সখ্য বাড়াতে তৎপর শীর্ষ নেতৃত্ব। ফলে অনেক ইস্যুতে দলটি সব পথেই হাঁটছে। সূত্রগুলো বলছে, বন্ধু রাষ্ট্রগুলোর মনোভাব আঁচ করতে পেরেই বিএনপি সংবিধান বাতিলে ছাত্র নেতাদের দাবির বিরুদ্ধে অবস্থান নিয়েছে। ঢাকায় নিযুক্ত একাধিক পশ্চিমা কূটনীতিকের পক্ষ থেকেও বিএনপির এই অবস্থানকে সমর্থন জানানো হয়েছে। পাশাপাশি দেশের অভ্যন্তরে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বা সুশীল সমাজের প্রতিনিধিরাও এই মুহূর্তে সংবিধান বাতিলের মতো সিদ্ধান্তের পক্ষে নন, কারণ এতে রাষ্ট্র পরিচালনায় নতুন করে বিশৃঙ্খলার আশঙ্কা রয়েছে। বিএনপিও মনে করছে, ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার অনেক ক্ষেত্রেই নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারছে না। এর মধ্যে নতুন কোনো জটিলতা তৈরি হলে নির্বাচন আরও পিছিয়ে যেতে পারে। বিএনপির এসব তৎপরতার প্রতি ইঙ্গিত করেই ছাত্রনেতারা জুলাই বিপ্লবের ঘোষণা ঠেকাতে দেশি বিদেশি ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি জুলাই প্রক্লেমেশন ঘোষণার জন্য অন্তর্বর্তী সরকারকে 15 দিন সময় ঠিক করে দিলেও এর খসড়া তৈরির কাজ এখনও শুরু হয়নি বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেছেন, খসড়া তৈরির প্রক্রিয়ায় সব পক্ষকেই অন্তর্ভুক্ত করা হবে, ফলে এ নিয়ে মতভেদ হওয়ার কোনো শঙ্কা সরকার দেখছে না। কেন্দ্রীয় শহীদ মিনারে লাখো ছাত্র জনতার সমাবেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির সরকারকে সময় বেঁধে দেওয়ার প্রেক্ষিতে কথা বলেন উপদেষ্টা রিজওয়ানা। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, জুলাই ঘোষণাপত্রের ড্রাফট করিনি, ড্রাফটের প্রক্রিয়া শুরু হবে। এ বিষয়ে সকল দল ঐকমত্য হবে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, সব পক্ষগুলো মোটামুটিভাবে একমত যে একটা প্রক্লেমেশন হতে হবে। সব পক্ষ তাদের এতে সম্মতি থাকবে বলেই আমরা আশা করি। আর যেহেতু ড্রাফটিংয়ের প্রক্রিয়াতে সকলেরই অংশগ্রহণের সুযোগ সরকার করে দেবে, কাজেই মতানৈক্য হওয়ার কোনো কারণ নেই। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সংবলিত ব্যানার নিয়ে বই বিতরণ করেছে বিএনপি নেতা মোহাম্মদ তাজুল ইসলাম। পরে সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে সমালোচনার মুখে পড়েন তিনি। তাৎক্ষণিকভাবে আরেক পোস্টে তিনি এই ব্যানার সাঁটানোর সঙ্গে জড়িতদের বিচার দাবি করেন। যদিও বিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, গত বছরের ব্যানার দিয়েই এই বছর বই বিতরণ করা হয়েছে, তাই এমনটা হয়েছে। বুধবার বেলা 11টা থেকে নোয়াখালীর চাটখিল পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের সুন্দরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বই বিতরণের ওই ছবি পোস্ট করলে মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে। এতে মানুষের মাঝে বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয়। ইচ্ছে করেই এমনটা করা হয়েছে বলে দাবি করে শিক্ষা কর্মকর্তা ও শিক্ষকদের বিচার দাবি করেন তিনি। জানা যায়, উপজেলার বিদ্যালয়গুলোতে বুধবার শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়। বই উৎসব না হলেও কিছু বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় সুন্দরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণের আয়োজন করে কর্তৃপক্ষ। বই বিতরণ অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষকদের পাশাপাশি আমন্ত্রিত অতিথিরাও অংশ নেন। এদিন সকালে অতিথি হয়ে বিএনপি নেতা তাজুল ইসলাম শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন। পরে আবার সেই ছবি তিনি নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাড়েন। ব্যানারে শেখ হাসিনার ছবি থাকায় নেটিজেনরা বিরূপ মন্তব্য করেন। তাৎক্ষণিক আরেকটি পোস্টের মাধ্যমে তাজুল ইসলাম সংশ্লিষ্টদের বিচারের দাবি জানান। বিদ্যালয়টির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাবে আফরোজ বলেন, আমরা গত বছরের ব্যানার দিয়ে অনুষ্ঠান করেছি, যে কারণে এমনটা হয়ে গেছে। চাটখিল উপজেলার শিক্ষা অফিসার মোহাম্মদ আব্দুল হান্নান পাটোয়ারি কালবেলাকে বলেন, বই বিতরণে কোনো উৎসব বা অনুষ্ঠান করার নির্দেশনা ছিল না। সাবেক প্রধানমন্ত্রীর ছবি সহ সুন্দরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠানের বিষয় আমার কিছুই জানা নেই। বিষয়টি খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র এবং ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুর করেছে চট্টগ্রামের একটি আদালত। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মফিজুল হক ভূঁইয়া। তিনি বলেছেন, বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে চিন্ময় দাসের ভার্চুয়াল শুনানি শেষে এই আদেশ দিয়েছে আদালত। এর আগে সাবেক ইসকন নেতার জামিন শুনানিতে অংশ নিতে সুপ্রিম কোর্টের 11 জন আইনজীবীর একটি দল চট্টগ্রামে যান। গত 26 নভেম্বর চিন্ময়ের জামিনকে ঘিরে সংঘর্ষ, ভাঙচুর এবং আইনজীবী সাইফুল ইসলাম আলিফ নিহত হওয়ার পরে করা এক মামলায় 70 জন হিন্দু আইনজীবীকে আসামি করা হয়। বৃহস্পতিবার এমন পরিস্থিতি এড়াতে সকাল থেকেই আদালতের প্রবেশ মুখে পুলিশ, বিজিবি ও সেনাবাহিনীর সদস্যদের সতর্ক অবস্থান নিতে দেখা যায়। নিরাপত্তা জোরদার করা হয় আদালত প্রাঙ্গণ ও আশেপাশের এলাকায়। গত 25 অক্টোবর চিন্ময় কৃষ্ণ দাসের নেতৃত্বে চট্টগ্রামের সনাতনী সম্প্রদায়ের এক সমাবেশ হয়।
ওই সমাবেশে তিনি জাতীয় পতাকার অবমাননা করেছেন এমন অভিযোগে এনে তার বিরুদ্ধে মামলা করা হয়। এরপর 25 নভেম্বর বিকেলে ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়ার সময় শাহজালাল বিমানবন্দর থেকে গোয়েন্দা পুলিশ চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করে। পরদিন 26 নভেম্বর ম্যাজিস্ট্রেট আদালতে চিন্ময় দাসের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। ওই দিনই চট্টগ্রাম মহানগর দায়রা জজ পুনরায় জামিন আবেদন করলে আদালত 3 ডিসেম্বর দিন ধার্য করে। কিন্তু ওই দিন চিন্ময় কৃষ্ণের পক্ষে কোনো আইনজীবী আদালতে উপস্থিত না থাকায় আদালত জামিন শুনানির জন্য 2 জানুয়ারি দিন ধার্য করেন। এদিকে চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী রবীন্দ্র ঘোষ এর আগে চিন্ময়ের জামিন শুনানির তারিখ এগিয়ে আনার জন্য আবেদন করলেও যথাযথ প্রক্রিয়ায় আবেদন না করায় আদালত তা নাকচ করে দেয় এবং পূর্ব নির্ধারিত তারিখ 2 জানুয়ারি জামিন শুনানি হবে বলে জানায়। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। অন্যরা আপনাকে নিয়ে কি ভাবছে তা ভাবার কোনো প্রয়োজন নেই, কারণ পৃথিবীতে যারা অন্যকে নিয়ে ভাবে এই ভাবনাটা হলো একেবারেই সহজ। কিন্তু আপনি যদি নিজেকে নিয়ে ভাবেন, নিজেকে সংশোধনের চেষ্টা করেন, সেটা হচ্ছে সবচেয়ে কঠিন কাজ। আপনি গড়ে উঠতে হলে অবশ্যই এই কঠিন কাজটা করতে হবে। এই কাজ করতে গিয়ে অন্যরা আপনার সম্পর্কে কি ভাবছে, কি সমালোচনা করছে, কি মনে করছে, কি নিন্দা করছে, কি মন্তব্য নিয়ে বসে আছে, এগুলো নিয়ে একদম ভাববেন না। আপনি শুধু ভাববেন আপনি সুনির্দিষ্ট লক্ষ্য পানে এগিয়ে যাবেন। আপনার সামনে যে কাজটি রয়েছে, যে কাজের জন্য আপনি নিরন্তর ছুটছেন, সেই কাজটিকে বাস্তবায়ন করবেন। সুতরাং আসুন, সোশ্যাল মিডিয়ার এই যুগে ট্রল বা অন্যের উস্কানি বা অন্যের নিন্দা কোনো কিছুকেই তোয়াক্কা করবেন না। অনেকটা গন্ডারের চামড়ার মতো মনোভাব নিয়ে নিজ লক্ষ্যে ঠায় আলিফের মতো দাঁড়িয়ে থাকবেন, এগিয়ে যাবেন দুর্দমনীয়ভাবে। এই প্রত্যাশা রেখে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা নিরন্তর। এবার দেশের বাইরের প্রসঙ্গ। ফিলিস্তিনে কাতারের আল জাজিরা টিভির সম্প্রচার স্থগিত করেছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। মূলত উস্কানিমূলক উপাদান সম্প্রচারের অভিযোগে আন্তর্জাতিক এই টিভির সম্প্রচার সাময়িকভাবে স্থগিত করার দাবি করেছে তারা। যদিও ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে এই সিদ্ধান্ত কার্যকর হবে না, কারণ ফিলিস্তিনের অংশ হলেও ফিলিস্তিনি কর্তৃপক্ষ গাজা শাসন করে না। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা বুধবার বলেছে, কাতারের এই টিভি নেটওয়ার্কের উস্কানিমূলক উপাদান প্রচারের কারণে ফিলিস্তিনি কর্তৃপক্ষ সাময়িকভাবে আল জাজিরা টেলিভিশনের সম্প্রচার সহ ভূখণ্ডে তাদের কার্যক্রম বন্ধ করে দিয়েছে। বার্তা সংস্থা ওয়াফা এই বিষয়ে আরও বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি। তবে সংস্থাটি বলেছে, ফিলিস্তিনি কর্তৃপক্ষের সংস্কৃতি, স্বরাষ্ট্র এবং যোগাযোগ মন্ত্রীরা যৌথভাবে আল জাজিরা বন্ধের এই সিদ্ধান্ত নিয়েছেন, কারণ তাদের দাবি কাতার ভিত্তিক এই চ্যানেলের সম্প্রচারের উপাদান প্রতারণামূলক ও বিবাদকে বাড়িয়ে দিচ্ছে। এদিকে আল জাজিরা বন্ধের এই আদেশে বলা হয়েছে যে সিদ্ধান্তটি সাময়িক, কিন্তু অস্থায়ী এই আদেশ কবে শেষ হবে সেই তারিখ নির্দিষ্ট করে বলা হয়নি। ফিলিস্তিনি কর্তৃপক্ষ অবশ্য গত সপ্তাহে ইসরায়েলি অধিকৃত পশ্চিম তীরের জেনিন ক্যাম্পে ফিলিস্তিনি নিরাপত্তা বাহিনী ও সশস্ত্র যোদ্ধাদের মধ্যে সপ্তাহব্যাপী উত্তেজনার খবর কভারেজের জন্য আল জাজিরার সমালোচনা করেছিল। একটি বিবৃতিতে বলা হয়েছে, আল জাজিরা বুধবারের এই সিদ্ধান্তকে অধিকৃত অঞ্চলে চলমান ঘটনা রিপোর্ট করা থেকে নিরুৎসাহিত করার একটি প্রচেষ্টা বলে নিন্দা করেছে। এছাড়া ফিলিস্তিনি কর্তৃপক্ষকে এই সিদ্ধান্ত প্রত্যাহার করার এবং পশ্চিম তীরে সাংবাদিকদের ভীতি ছাড়াই স্বাধীনভাবে রিপোর্ট করার সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছে আল জাজিরা। অবশ্য হামাস পরিচালিত গাজায় আল জাজিরা বন্ধের এই সিদ্ধান্ত কার্যকর হবে না বলে মনে করা হচ্ছে, কারণ গাজায় কোনো ক্ষমতা প্রয়োগ করতে পারে না ফিলিস্তিনি কর্তৃপক্ষ। অন্যদিকে ফিলিস্তিনি কর্তৃপক্ষকে নিয়ন্ত্রণকারী দল ফাতাহ বলেছে, সম্প্রচারকারী এই সংস্থাটি সাধারণভাবে আমাদের আরব মাতৃভূমি এবং বিশেষ করে ফিলিস্তিনে বিভাজন তৈরি করছে। কাতারের এই টেলিভিশন নেটওয়ার্ককে সহযোগিতা না করার জন্য ফিলিস্তিনিদের উৎসাহিত করার কথাও জানিয়েছে ফাতাহ। এর আগে ইসরায়েলি সামরিক বাহিনী গত বছরের সেপ্টেম্বরে পশ্চিম তীরের রামাল্লা শহরে আল জাজিরার ব্যুরোতে হামলা চালায় এবং এটি বন্ধ করার নির্দেশ দেয়। তারও আগে ইসরায়েল গত বছরের মে মাসে একটি আদেশ জারি করে চ্যানেলটিকে দেশে কার্যক্রম পরিচালনা ও সম্প্রচার নিষিদ্ধ করে। ইসরায়েল সে সময় বলেছিল, আল জাজিরা ইসরায়েলি নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ। পরে ইসরায়েলি আদালতও সেই নিষেধাজ্ঞা বহাল রাখে। দর্শক, শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, ইউটিউব youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি।
নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভেচ্ছা নিরন্তর।